নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা রুব্রিক। আজকের রুব্রিক ডমিনেশন। ডমিনেশন মানে হচ্ছে দাবিয়ে রাখা। কীরকম? সাধারণত একটা স্ট্রঙ্গার কোনো কিছু, স্ট্রঙ্গার শক্তি উইকার শক্তিকে দাবিয়ে রাখে। সেটা হতে পারে বড়রা বাচ্চাকে দাবিয়ে রাখছে, হতে পারে মাস্টারমশাই ছাত্রকে দাবিয়ে রাখছে, হতে পারে অফিসের বস তার নিচের কর্মচারীকে দাবিয়ে রাখছে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ডমিনেশন রুব্রিক তখনই ধরব যখন দেখব পেশেন্ট সেই ডমিনেশনটা ফিল করে, যখন সে বলবে এটা তার অস্বস্তির সৃষ্টি করে, এটা তার অসুবিধা সৃষ্টি করে, তার ব্যক্তিত্বের বিকাশ হতে দেয়নি। এটা সব যখন সে ফিল করবে, সে স্বাধীনভাবে চলতে পারেনি, এটা ফিল করবে। আমি একটা উদাহরণ দিই। আমার পেশেন্ট, এখন তার বয়স 55-56, তার কেস্টিং করতে করতে এবার তাকে বললাম একদম জীবন এই বাড়ির শুরু থেকে বলুন, বিয়ের পরের দিন থেকে। সে তখন শুরু করলো, শাশুড়িমা এ বাড়িতে আসার পরের দিন, অর্থাৎ বিয়ের পরের দিনই, আসার পরের দিনই তাকে বলে দিলেন যে দেখো আমাদের বাড়িতে, ওরা একটা ধর্মীয় অনুষ্ঠান ওদের বাড়ি হয়, ওদের গুরু ভাইটাই আসে, তাদের অনুষ্ঠান হয়, কীর্তন হয়, বিভিন্ন কিছু হয়। এই সব কিছু দায় দায়িত্ব কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। আর দেখবে তোমার ঘুমটা যেন কপাল না দেখা যায়, অর্থাৎ কপাল অবধি ঢেকে তাকে ঘুমটা দিতে হবে। সে যখন এসেছিল তখন গরমকাল, বলছে আমি গরমের মধ্যে বারবার ঘেমে যাচ্ছি, মুছেও কিছু করা যায় না, এই একটা অবস্থা। অ্যাপারেন্টলি মনে হবে এটা ডমিনেশন। তাকে জিজ্ঞেস করলাম আপনি কিছু বললেন? বললে না। বলছে এটা তাদের বাড়ির নিয়ম, আর তাছাড়া আমার বাবা মা বলে দিয়েছে যে শ্বশুর শাশুড়ি হচ্ছে দেবতার তুল্য, তাদের সম্মান করবে, তাদের নিজের বাবার মতো ভক্তি করবে। তা উনি বলছেন এই বাড়ির যেহেতু নিয়ম, আমি সেই বাড়িতে নতুন এসেছি বউ হয়ে, ন্যাচারালি বউ হিসেবে আমার সেটা করার দায়িত্ব, তারা যা বলবে। আর পরে বলছেন আমি প্রত্যেক দিন সকালে উঠে তার শ্বশুর শাশুড়িকে প্রণাম করে দিন শুরু করি। তাহলে দেখুন, এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওকে দাবিয়ে রাখছে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। কিন্তু এ কী বলছে? যেহেতু বাড়ির নিয়ম আমাকে মানতে হবে, এবং তাদেরকে প্রতি সকালে ভক্তি ভরে প্রণাম করে দিন শুরু করছে। তাহলে এইটা কি? এটা কিন্তু ডমিনেশন নয়, বরং এটা তার ভক্তি, ভেনারেশন। তেমনি তাহলে ডমিনেশন কি? সিনিয়র বা বেশি শক্তিশালী দুর্বলতর মানুষকে দাবিয়ে রাখবে। এটা কত রকমভাবে হয় সেই সব আলোচনা করব। তার চেয়ে বড় আজকের এই বিষয়টা যতটা বিগিনার্স অফ হোমিওপ্যাথদের জন্য, তার চেয়ে অনেক বেশি
শিশু বাচ্চাদের প্যারেন্টসদের জন্য। কারণ আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তানরা, ছেলেমেয়েরা ভালো হোক, বড় হোক, অনেক কিছু জীবনে করুক, প্রতিষ্ঠা পাক, অ্যাটলিস্ট আমাদের থেকে যেন তারা উন্নত অবস্থায় থাকে। কিন্তু বাস্তবে দেখা যায় তারা ডিগ্রি পায়, শিক্ষা পায়, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা মানুষ হয় না। তাই আজকের আলোচনাটা বেশিরভাগটাই ওই প্যারেন্টসদের জন্য, যারা বাচ্চা কাচ্চা মানুষ করবেন বা করছেন। এই 4টে ওয়ার্ড দিয়ে আমি এটাকে বোঝানোর চেষ্টা করব। একটা যে ICES, আই হচ্ছে ইনটিউশন। ইনটিউশন অর্থাৎ তার মনের মধ্যে কোনো ভাবনা চিন্তাকে ঢুকিয়ে দেওয়া, ইন্ট্রোডিউস করা, এন্ট্রি করিয়ে দেওয়া। উদাহরণ দিই, আমার এক বাচ্চা পেশেন্ট, 10 বছর 10 বয়স। ওকে টেস্টিংয়ের সময় জিজ্ঞেস করছি নানা কথা, জিজ্ঞেস করছি তোর ভবিষ্যতের টার্গেট কী, কী ইচ্ছে, কী করবে। অমনি ওর বাবা বলছে ও জেঠু ডাক্তার, পিসি ডাক্তার, সবার বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, ও ডাক্তারই হবে। দেখুন বিষয়টা কীরকম। ও এই ভাবনাটা, ওর ভাবনা বাচ্চার মধ্যে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে, বাচ্চার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বাচ্চা ইন্টেলিজেন্স, পরে কী হবে সেটা আলাদা কথা, কিন্তু এইটা এইভাবে ঢুকিয়ে দিচ্ছে, এটা ঠিক নয়। যদি কিছু মাথায় দিতেই হয়, তাকে অনেস্টি শেখান, তাকে সিনসিয়ারিটি শেখান, তাকে ডিসিপ্লিনড হতে শেখান, তাকে ডিটারমিনেশন শেখান, অথবা ডেডিকেশন শেখান। শেখাতে পারেন পজিটিভনেস, শেখাতে পারেন মোরালিটি। এগুলো যদি বাচ্চাকে ছোটোবেলাতেই মাথায় দিয়ে দেওয়া যায়, এইভাবে বাচ্চাকে যদি তৈরি করা যায়, অ্যাটলিস্ট তার বেসটা তৈরি হবে। তারপর তার শিক্ষা দীক্ষা অনুযায়ী সে বড় হবে। এটা সিতে বলছে কন্ট্রোল। কি কন্ট্রোল করবেন এটা আপনাকে বুঝতে হবে। আমরা বেশিরভাগ সময়ই বলি এটা করো না, ওটা করো না, সেটা করো না। না, এটা করবেন না। যদি তার মধ্যে কোনো আনসোশ্যাল অ্যাক্টিভিটিস কিছু দেখেন, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিছু তৈরি হচ্ছে বলে মনে হয়, সেটাকে কন্ট্রোল করুন। কন্ট্রোল করে ওকে বরং মোরালিটি শেখান, সেটা কাজে লাগবে। থার্ড পয়েন্ট বলেছি অর্থাৎ পেশেন্স। আমরা অনেক সময় দেখেছি হাই এক্সপেকটেশনস অফ প্যারেন্টস অনেক ক্ষেত্রেই বাচ্চাকে মিসগাইড করে। কারণ বাচ্চার যা ইচ্ছে সেই মতো প্যারেন্টসদের ইচ্ছে না থাকায় দুজনে দুই ইচ্ছে টানাপোড়েনে বাচ্চাটা অসুস্থ হয়। তাই এক্সপেকটেশনস রাখবেন না, বরং তাকে দেখেন সে যেন স্বাস্থ্যবান হয়, সে যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, এইটা খেয়াল করুন। আর সে যেন সোশ্যাল হয়, অর্থাৎ সেন্স অফ সোশিয়াবিলিটি তার মধ্যে গ্রো করে কিনা এটা দেখুন। সর্বোপরি বলবো একে
সাপ্রেশন কিছু করবেন না, এস ফর সাপ্রেশন। কারণ কি, অনেক সময় ইমোশনাল সাপ্রেশনটা কত রকম হতে, ইমোশনাল সাপ্রেশন হতে পারে, ভাবনা চিন্তার সাপ্রেশন হতে পারে, আবার হতে পারে ডিজিজ সাপ্রেশন। ইমোশনাল সাপ্রেশন এবং এর ভাবনা চিন্তার সাপ্রেশন, অর্থাৎ ভাবনা চিন্তার উপরে ডোমিনেট করে সেটাকে মোটিভেট করে অন্য কিছু করা, এটা একেবারেই করা যাবে না। বরং ওকে ওর মতো বাড়তে দেন। আর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকুন, আগে বলেছি। আসলে রোগ কেন হয়? মানুষের যে লাইফ প্রিন্সিপাল আছে, লাইফ প্রিন্সিপাল যখন ডিসঅর্গানাইজড হয়ে যায়, অর্থাৎ ডিসঅর্গানাইজড লাইফ প্রিন্সিপালের এক্সটার্নাল ম্যানিফেস্টেশনস হচ্ছে ডিজিজ। তখন মানুষ সর্দি হয়, কাশি হয়, হাঁচি হয়, ইত্যাদি ইত্যাদি নানা কিছু হয়, সব কিছু। এখানে এই বাহ্যিক প্রকাশকে আমরা যেন দাবিয়ে না দিই, বরং ওই যে ইন্টারনাল ডিসঅর্গানাইজেশন তৈরি হয়েছিল, ইন্টারনাল ডিসঅর্ডার তৈরি হয়েছিল, সেইটারে ইন্টারনালি অর্ডারে আনার চেষ্টা করি যেন। অর্থাৎ ডিসঅর্ডার্ড লাইফ প্রিন্সিপালকে অর্ডার লাইফ প্রিন্সিপাল আনলে এমনি রোগটা সেরে যাবে। আর এই প্রসেস হোমিওপ্যাথি দ্বারাই সম্ভব, অন্যভাবে সম্ভব কিনা আমি জানি না। তো যাই হোক, এই বাইরে থেকে একটু সর্দি হলেই আমরা কি করি, পড়ার ক্ষতি হবে, একটু অ্যান্টি অ্যালার্জি কিছু দিয়ে দিলাম। একটু শরীর খারাপ হলেই মা বাবা ব্যস্ত হয়ে সেটাকে চাপা দিতে চেষ্টা করলো, যাতে কালকে পরীক্ষা, পরশু স্কুল, ইত্যাদি ইত্যাদি নানা কারণ। এটা করা ঠিক নয়। এই সাপ্রেশন যদি রিপিটেডলি হতে থাকে, এই রিপিটেড সাপ্রেশন ডিজিজকে কমপ্লিকেশনের মধ্যে জড়িয়ে নিয়ে যায়, ডিজিজকে কমপ্লিকেটেড করে তোলে, এবং এই কমপ্লিকেশন হতে 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 একসময় জটিল রোগ, ইভেন ক্যান্সার অবধি হতে পারে। সুতরাং এই সাপ্রেস করে, অর্থাৎ ডমিনেট করে সাপ্রেস করা, এইটাকে বন্ধ করতে হবে। ওকে সুস্বাস্থ্যের অধিকারী বানানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ চিন্তাশীল বুদ্ধিবৃত্তি দিয়ে সে যেন সুস্থভাবে এগিয়ে যেতে পারে, সেই চেষ্টা করতে হবে। সেই জন্যই ওই কথা বলেছি, অনেস্টি, সিনসিয়ারিটি, মোরালিটি, পজিটিভনেস, ডিসিপ্লিন, ডিটারমিনেশান, এইসব ধারণাগুলোর জন্য কিন্তু তৈরি হয়। আর একটা কথা বলি, একটা বাচ্চা যখন বড় হচ্ছে, তাকে আপনার সম্পদ যতই থাকুক না কেন, যখন বাচ্চা বুঝতে শিখবে, আরাম আয়াসের মধ্যে তাকে রেখে বড় করতে চেষ্টা করবেন না। কারণ সে যদি বোঝে তার চাহিদার আগেই সব জিনিস তার মধ্যে পৌঁছে যাচ্ছে, তার কাছে এসে যাচ্ছে, তার মধ্যে আর্জ তৈরি হবে না, তার মধ্যে নিজের একটা ইচ্ছে তৈরি হবে না। নিজের চাহিদা, নিজের ইচ্ছে, নিজের বোধ থেকে যদি না জাগে, নিজের বোধ থেকে যদি চাহিদা জাগে, সেইটা অনেক বেশি কাজের। নিজের বোধ বুদ্ধি জাগিয়ে যদি একটা জিনিস চায়, সেইটাকে দিতে হবে। এবং সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে না দিয়ে, যদি পারেন একদিন বাদে দিন, দুদিন বাদে দিন, তাকে বোঝাতে হবে যে বাবা, সঙ্গে সঙ্গে জোগাড় করা সবসময় হয়ে ওঠে না। কারণ সে যদি বোঝে একটা ক্রাইসিসে আছে,
সে যদি বোঝে তার একটা তাগিদ তৈরি হয় তার মধ্যে, সেই তাগিদটা তার জীবন তৈরির পক্ষে, লাইফ তৈরির পক্ষে সাহায্য করবে। সেই জন্য আরাম আয়াস বাবার প্রচুর আছে, এই ভাবটা বাচ্চাকে বুঝতে দেওয়া যাবে না। এরকম কতগুলি সাধারণ ভাবনা আমি আজকে আলোচনা করলাম। যারা দেখবেন তারা তাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন। এই বলে আজকের আলোচনা শেষ করছি।